দর্শকদের টিবিএস সিটি ব্যাংক বিজনেস টক ওয়েবিনারে স্বাগতম। আজকে আমরা সুপার মার্কেটস নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সুপার শপস যেগুলো আছে, যেমন স্বপ্ন, তারপরে আগোড়া, মিনা বাজার সহ বেশ অনেকগুলোই সুপার শপস আছে বাংলাদেশে, এবং এটা শহর কেন্দ্রিক। এবং এই বিজনেসটা বিশেষ করে কোভিড এর সময় বেশ একটু ভালোই বুম করেছিল, উঠেছিল। তো বর্তমানে আমরা যেটা জানি নিউজম্যান হিসাবে, যে বহু বছর ধরে সুপার শপ গুলো থাকলেও তাদের ব্যবসা কিন্তু খুব সফল ছিল না। যতটুকু লাভ তার থেকে অনেক বেশি লস ছিল। কিন্তু এই সুপার শপ যারা ইনভেস্ট করেছে, তারা দে হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু চেঞ্জ, এবং সামাজিক পরিবর্তনের মাধ্যমে মানুষ আরো সুপার শপে যাবে। সো দে হ্যাভ বিন ইনভেস্টিং এবং ধৈর্য ধরে আছেন। আমরা এইখানে পার্টিসিপেন্টদের থেকে শুনবো যে তারা কি ধরনের প্রসপেক্ট দেখছেন, কি ধরনের সময় কাটিয়ে আসছেন, এবং তাদের সমস্যাগুলো কি, এবং ভবিষ্যতে কি ট্রেন্ড আশা করেন। সো আমাদের সাথে আজকে ডিসকাশনে আছেন সাব্বির হাসান নাসির, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপ্ন। তারপরে আছেন শাহিন খান, সিইও অফ মিনা বাজার। আর আছেন গালিব ফারুক বক্ত, উনি হচ্ছেন জেনারেল ম্যানেজার ডেইলি শপিং। এটা প্রাণ গ্রুপের একটা অংশ। এছাড়া আমাদের সাথে আছেন রিপোর্টার মাহফুজুল্লাহ বাবু, সিনিয়র রিপোর্টার, আর আছে শওকত আলী। তো ওরা আমাদের এই ডিসকাশনের মধ্যে বিভিন্ন সময় কোশ্চেন করে জিনিসটাকে লাইভলি রাখবে। তো প্রথমে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর স্বপ্ন সাব্বির হাসান নাসির সাহেবকে অনুরোধ করব যে একটু আমাদের হাইলাইট, আমাদের এনলাইটেন করা যে নর্মাল কি ট্রেন্ড ছিল, তারপরে আপনারা কোভিড এর সময় কি ট্রেন্ড দেখলেন, এবং এখনকার অবস্থাটা কি। নর্মাল ট্রেন্ড যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে হ্যাঁ ট্রু, যে সুপারমার্কেট ইন্ডাস্ট্রি কিন্তু একটা গ্রোয়িং ট্রেন্ডের মধ্যে আছে। কারণ এটা যদি ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল বলেন, এটা ইনকিউবেশন থেকে কিন্তু গ্রোথ ফেজের মধ্যে ঢুকেছে। এটা এমন না যে কোভিড এর সময় ঢুকেছে, এটা গ্র্যাজুয়ালি আপনি যদি একটা ড্র করেন ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল, এস কার্ভের এটা ইনকিউবেশন পার করে গ্রোথের মধ্যে দিয়েই যাচ্ছে। আপনি যদি সিএজিআর হিসাব করেন লাস্ট 10 years এ, ইট উড বি মোর দ্যান অ্যাকচুয়ালি 35%। লাস্ট 5 years এও যদি ধরেন, ইট উড বি মোর দ্যান 25%। ঠিক আছে, সিএজিআর এর কথা বলছি। এর অর্থ হচ্ছে দেয়ার ওয়াজ এ গ্রোথ কার্ভ। হ্যাঁ, there was a growth curve and it was towards the upward spiral. হ্যাঁ, তার মানে এমন না যে কোভিড এর কারণে এটা আসলে হঠাৎ করে বুম করে গেছে, তা না। কিন্তু কোভিড এর সময় যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা ইয়ার অন ইয়ার গ্রোথটা 50% এর উপরে চলে গিয়েছিল, 40 to 50%। হ্যাঁ, সেটার কারণটা কি? সেটা কারণ হচ্ছে সুপারমার্কেট যে আসলে একটা নেসেসিটি, সুপারমার্কেট যে একটা নেসেসিটি, এটা যে আসলে লাক্সারি না, সেটা খুব ভালোভাবেই সবাই টের পেয়েছেন। প্রথম কারণ হচ্ছে যে ওই সময় সাপ্লাই অনেকেই দিতে পারছিলেন না। আমরা যেহেতু অর্গানাইজড এবং আমাদের যে ব্যাক টু ব্যাক টোটাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক যে একটা আমাদের ডেভেলপ করা আছে, সেই রোবাস্টনেসটা কিন্তু আমরা ট্রান্সলেট করতে পেরেছি ইন টার্মস অফ কনসিস্টেন্ট ডেলিভারি অফ আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিস এন্ড ভ্যালু। সেই জায়গাটার কারণে আমাদের উপরে অ্যাকসেপ্টেবিলিটি আরো বেড়েছে। এটা আমি হচ্ছে প্রথম জিনিসটা বলবো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কোভিড এর কারণে ট্রাস্ট এবং আমাদের কমিটমেন্ট টুয়ার্ডস হেলথ, ফলোইং দ্য হেলথ গাইডলাইন্স, সেই জায়গাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়েছে যে উই ক্যান অ্যাকচুয়ালি হ্যান্ডেল দিস সিচুয়েশন দেন এনি আনঅর্গানাইজড সেক্টর। সো এটাও কিন্তু পরিষ্কার হয়ে সামনে চলে এসেছে কনজিউমারের কাছে। সো আমি মনে করি ইভেন লোয়ার মিডল ক্লাস কনজিউমার্স বা যে কোনো স্টেক হোল্ডার্স, যে কোনো ধরনের টিয়ার্স অফ কনজিউমার্স এর কাছে সুপারমার্কেট এখন একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনার রাইট টু হ্যাভ মানে হেলদি শপিং, আমি হেলদি শপিং বলতে হচ্ছে সেফ অ্যান্ড অ্যাফোর্ডেবল শপিং, সেফ শপিং, এটা কিন্তু একটা রাইট, এটা আসলে কোনো লাক্সারি না। কোভিড এর সময় আপনি বলতে পারেন না যে আপনার আর্থিক অবস্থা খারাপ, সে কারণে আপনি একটা আনহেলদি আনসেফ জায়গায় আপনাকে শপিং করতে হবে। বা ওয়াই আই এম সেইং দ্যাট, কারণ আমাদের এখানে একটা ব্যারিয়ার দিয়ে রাখা আছে, যে আপনি নিশ্চয়ই জানেন যে সুপার মার্কেটে শপিং করতে গেলে 5% ভ্যাট দেওয়া লাগে, যেটা একটা আনঅর্গানাইজ ট্রেডে গেলে কিন্তু 5% ভ্যাট দেওয়া লাগে না। সো এই ব্যারিয়ারটা আমরা সুপার মার্কেট ইন্ডাস্ট্রি থেকে অনেক সময় বলেছি রিমুভ করার জন্য। সো কোভিড এর সময় আমি মনে করি যে গ্রোথটা আপনারা দেখেছেন, পরবর্তীকালে গ্রোথটা একটু স্লো ডাউন হয়েছিল, কারণ শপিং আওয়ার স্ট্রিক্ট করে দিয়েছিলেন বিকজ অফ দ্য পলিসি মেকার্স। সেই কারণে গ্রোথটা একটু স্লো ডাউন করেছিল।
কোভিড এর পরবর্তীকালে আমরা যেটা দেখেছি, ইভেন কোভিড এর সময় অনলাইন শপিং এর এক ধরনের গ্রোথ আমরা লক্ষ্য করি, যেটা একেবারেই ফ্রম নোওয়্যার প্রবাবলি 0.5% কন্ট্রিবিউশন থেকে রাতারাতি 20% প্লাস কন্ট্রিবিউশন অ্যাটলিস্ট স্বপ্নের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং ওইটা কিন্তু একটু কনসিস্টেন্টলি প্রিভেইল করছে। হ্যাঁ, কিন্তু দ্যাটস স্টিল উইদিন 20%। সো অনলাইন এবং অফলাইনের এই যে কম্বিনেশন, অমনি চ্যানেল রিটেল, সেটা একটা নতুন ভ্যালু প্রপোজিশন which is prevailing. বাট আপনি যদি কনজিউমারের ডিপ সাইকোলজি জায়গা থেকে দেখেন, আমরা দেখছি যে 20% শপার্স ঢাকা থেকে চলে গেছে, অনেকেরই জব কাট হয়েছে, অনেকেরই স্যালারি কাট হয়েছে। সো অ্যাগ্রিগেট ডিমান্ড ফল করার কারণে সেটারও একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। বাট লাইক ফর লাইক যদি আমরা চেক করি, ঈদের পরে যেই ডিক্লাইনটা হয় সেটা ধরার পরেও সুপার মার্কেটের গ্রোথ আমি বলবো যে পজিটিভ। গ্রেট টু হিয়ার দ্যাট। আমি এরপরে শাহিন ভাইকে আমি প্রশ্ন করব। উনি মিনা বাজার দেখছেন। মিনা বাজার আপনারা জানেন যে আগোরা হলো বাংলাদেশের প্রথম সুপার শপ, তারপরে 2002-এ মিনা বাজার আসে। সো মিনা বাজারের লং এক্সপিরিয়েন্স আছে। বাট একই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশের এখন পর্যন্ত সুপার শপ গুলোর ইন্ডাস্ট্রির কিউমুলেটিভ লস 2000 কোটি টাকা। সো শাহিন ভাইয়ের কাছে আমি, উনি তো একটা আমাদের প্রথম সাব্বির ভাই একটু ভালো জিনিস দিয়ে শুরু করলো, এবার শাহিন ভাইয়ের কাছে আমার কোশ্চেন যে এই ইন্ডাস্ট্রিটা এত লসের মুখে হয়ে আসছে কিভাবে এবং আপনারা কিভাবে দেখছেন? যে কোনো ইন্ডাস্ট্রি শুরুর দিকে যে লসটা হয় সেটা ইন্ডাস্ট্রি শুরুর দিকে দেখেছে। তারপরে যেটা সাব্বির ভাই বলছিলেন, আমিও শুরুর আগে আপনার সঙ্গে একটু কথা বলছিলাম যে আমরা কিন্তু যে প্রমিসটা থাকা দরকার একটা বিজনেস শুরু করলে, সেই প্রমিসটাও আমরা দেখেছিলাম যে মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, মানুষের ডিসপোজেবল ইনকাম বাড়ছিল, ফ্যামিলিগুলি একটু ছোট হয়ে যাচ্ছে, এবং হাজবেন্ড ওয়াইফ দুজনের কাজ করতে হচ্ছে, এখন মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। কাজেই এই এক জায়গা থেকে সবকিছু কেনার একটা প্রবণতা কিন্তু আরবান লোকজনের মধ্যে আমরা দেখছিলাম, এবং সেটার প্রতিফলন আমরা কিন্তু আমাদের বিজনেস রেজাল্টও দেখছিলাম। আমি 2009 থেকে বলতে পারি, আমি জয়েন করেছি 2009। তো আমরা ওই সময় কিন্তু ডাবল ডিজিট গ্রোথ দেখছিলাম, প্রতি বছর আমরা হিউজ গ্রোথ পাচ্ছিলাম 2009, 10, 11, 12। তো কাজেই ইনভেস্ট না করার কোনো কারণ ছিল না, এবং এই বিজনেসটা যে আসলে আরবানাইজেশনের সঙ্গে বিজনেসটি গ্রোথ যুক্ত। কাজেই সেই জায়গা থেকে আসলে ইনভেস্টর ইনভেস্ট করে যাচ্ছিলেন। তারপরে যে ভ্যাটের কথা শুনলেন, ওটা আসে 2013-এ সম্ভবত। প্রথমে 4% আকারে আসে, তারপরে 5%। এটা আসলে আমাদের গ্রোথটাকে থামিয়ে দিয়েছে আসলে। ইনফ্যাক্ট ওটা যে বছর ইম্পোজ করা হয়, আমরা কিন্তু আসলে সবাই ডি গ্রোথে চলে যাই। উই লস্ট 30% অফ আওয়ার কাস্টমার্স প্রথম বছরই যখন এই ভ্যাটটা ইম্পোজ করা হয়। তো সেখান থেকে আমাদের আবার রিবাউন্ড করতে হয়েছে আসলে। তো এইটা একটা বড় ধাক্কা ছিল আমাদের জন্য, ঘুরে দাঁড়ানোর ধাক্কা। সেটা কিন্তু যারা পেরেছে তারা ইনভেস্ট করে টিকে থেকেছে। আমরা অনেকটা টিকে থাকার লড়াই ছিল, সেই টিকে থাকার লড়াইতে আমরা আছি, আগোরা আছে। স্বপ্ন 2008-এ বা 2009-এ জয়েন করে এই ইয়েতে। তো স্বপ্নের জন্য এটা একেবারে আর্লি ফেজ ছিল আসলে। আর এই ধাক্কা কিন্তু অনেকে সামলাতেও পারেনি। আপনি দেখবেন নন্দন বন্ধ হয়ে গেছে, পিকিউএস নামে একটা চেইন ছিল, তারা হয়ে গেছে। আমাদের মনে হয়েছে যে আসলে দেশ মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছে। তো মিডল ইনকাম কান্ট্রি যদি আমরা সেটাই যদি হই, তাহলে সেই দেশের শহরগুলি দেখতে কেমন হওয়া উচিত আসলে। তো সেখানে নিশ্চয়ই রাস্তায় যেখানে সেখানে দোকান বসবে না। তো সেই আশা থেকে আমাদের মনে হয়েছিল যে থিংস উইল চেঞ্জ। সেটা হচ্ছিল, সেটা হচ্ছে, এখনো যে হচ্ছে না আসলে। তবে যেই রেটে আশা করেছিলাম আমরা, সেই রেটে আসলে ঘটেনি। কারণে আপনি দেখছেন যে হ্যাঁ, ইন্ডাস্ট্রির কিউমুলেটিভ লস অনেক বেশি। যেই পরিমাণ ইনভেস্ট করা হয়েছে সেভাবে রিটার্ন আসেনি। আমরা গত বছরের লাস্ট কোয়ার্টার থেকে উই স্টার্টেড মেকিং নেট প্রফিট। আগোরাও গত বছর থেকে দে স্টার্টেড মেকিং প্রফিট। তো এরকম মানে এই গল্পটাও আছে আসলে, যে ঘুরে দাঁড়িয়ে আমরা কেউ প্রফিটও করছি আসলে। তো সেখানে সেই সময়ে ইনফ্যাক্ট
এই কোভিড এর ধাক্কাটা এলো, যেটার আপাতত দৃষ্টিতে যেটা সাব্বির ভাই বলছিলেন যে ব্রিক এন্ড মর্টার এবং অনলাইন মিলে হয়তো একটা জায়গায় আমরা কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু ধাক্কাটা ব্রিক এন্ড মর্টারে বেশ, সেটা হয়তো আমাদের অনলাইন দিয়ে কভার করতে হবে আসলে। তো তারপরও আমি আমি এখনো পর্যন্ত এই হতাশ না আসলে। ফিউচার আমি দেখি, কারণ হচ্ছে যে এটার বিকল্প নাই। কারণ কারণ মানুষের জীবন যত ব্যস্ত হবে, মানুষের আরবানাইজেশন যত বাড়তে থাকবে, শহর বড় হবে, সুপার মার্কেটের ডিমান্ডটা আরো বাড়তে থাকবে আসলে। আমি এবার গালিব ভাইয়ের কাছে যাই। গালিব ভাই হলো, ওনারা ডেইলি শপিংটা হচ্ছে প্রাণ গ্রুপের একটা প্রতিষ্ঠান। আমি যে আপনার কাছ থেকে জানতে চাই, এটা আসলে অনেকের ধারণা নেই, আমারও ধারণা নেই, সেটা হচ্ছে যে একটা সুপার শপ আপনারা যখন করেন, তার ফলে আপনাদের যে সাপ্লাই চেইনটা তৈরি করেন, এর ফলে কত বড় নেটওয়ার্ক তৈরি হয়, মানে কত মানুষ আপনাদের সাথে বিজনেস করতে পারে, কত মানুষ একটা সুপার শপের ফলে কতজন আসলে বিজনেস করতে পারে, আপনারা যদি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারেন, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ ইট ইজ বেনিফিটিং ইভেন স্মল যারা সাপ্লায়ার্স তাদের। এই জিনিসটা ডিপেন্ড করে আসলে ওই ইন্ডিভিজুয়াল সুপারস্টোর আসলে কত টাকার টার্নওভার জেনারেট করতে পারে, তার উপর আসলে আপনি কতজন লোক এটার সাথে ডিরেক্টলি ইনভলভ করতে পারে। সে ফর এক্সাম্পল আমরা যে লেভেলে করি, হ্যাঁ, আমরা যে মানে যে ইয়েতে করি, সেখানে যদি ধরি যে আমি যদি মানে ইনিশিয়ালি আমাদের স্টার্টিংটা ছিল আমরা পেরিশেবল প্রোডাক্ট বিক্রি করতাম না, আমরা নন পেরিশেবল ছিলাম, লাইক 7-Eleven, থাইল্যান্ডে যে 7-Eleven টাইপের মডেল, বা ইন্দোনেশিয়ায় এবং অন্যান্য জায়গায় আছে আলফামার্ট, ইন্দোমার্ট, ওই টাইপের একটা কনসেপ্ট থেকে আমাদেরটা শুরু ছিল। সো ওই শুরুর পর থেকে যখন আমরা দেখলাম যে এটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমাদের সেলসটা উঠতেছে, বাট এরপর নেক্সট লেভেলটা আসলে কি হওয়া উচিত, তো সেই অ্যাসপেক্ট থেকে যখন আমরা শুরু করলাম যে পেরিশেবলটা যখন আমরা ইনক্লুড করলাম, দেন আমাদের ব্যবসাটা আসলে মানে আরো মানে বড় আকারে এবং মানে রাতারাতি আমরা দেখা গেলো যে ডাবল ইভেন ট্রিপল সাইজেরও আমরা আমাদের যেটা আগে টার্নওভার ছিল সে ফর এক্সাম্পল 10 লাখ, সেটা হয়তো বা 20 লাখ 30 লাখ লেভেলে আমরা চলে যেতে পারতেছি। সো এটা করতে যে আমরা যেটা দেখলাম যে আমরা যখন আমাদের সোর্সিং গুলি যখন আমরা রুট লেভেল থেকে করা শুরু করলাম, যেমন ধরেন আমরা এখনো আমরা সবজি যেমন বগুড়ার থেকে নিয়ে আসি, আমরা আমরা সবজি যশোর থেকেও কিছু কিছু নিয়ে আসতেছি। ইভেন এখন ইলিশের সিজন চলতেছে, ইলিশ আমাদের বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন যেমন ধরেন আমরা টেকনাফ থেকে কিছু নিয়ে আসতেছি, প্লাস আমরা কিছু নিয়ে আসতেছি কি বলে আপনার বরিশাল থেকে কিছু ইলিশ নিয়ে আসতেছি। সো এরকম ভাবে কিন্তু যখন আমি দেখলাম যে আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ডিরেক্টলি সোর্স করি, তখন এই লোকগুলিকে কিন্তু ডিরেক্টলি আমাদের মাধ্যমে কিন্তু তারা ধরেন মানে তাদের প্রোডাক্টটা আমাদের আউটলেটের মাধ্যমে তারা মানে আমরা সেল করতে পারতেছি, সো দ্যাট দে আর অলসো গেটিং দ্য সেম বেনিফিট। সো এটার মাধ্যমে যদি আমরা, এটা তো গেল পেরিশেবল সেক্টরের দিক থেকে, যদি আমি নন পেরিশেবল বা ইভেন ধরেন আরো অর্গানাইজড টাইপের যারা ধরেন কিছু কিছু আইটেম আছে, যেমন হোম মেড আইটেম, যারা বাসায় বা প্রোডাক্ট তৈরি করে, বা ছোট তাদের স্মল স্কেলে একটা কিচেন আছে, সেই কিচেন থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে তারা বিভিন্ন আউটলেটে সাপ্লাই করতেছে। সো এইভাবে রাফলি যদি ধরেন আমাদের ইয়ের মাধ্যমে, আমি অন্যদেরটা আমি জানি না, বাট আমাদের মাধ্যমে অ্যাটলিস্ট আমাদের এনলিস্টেড সাপ্লায়ার আছে 300+, যারা বিভিন্ন ভাবে বিভিন্ন থ্রুতে বিভিন্ন ইয়েতে আমাদের কাছ থেকে সেটা ইনক্লুডিং মানে মাছের সাপ্লায়ার বলতে আমি যে রুট লেভেলের যে মাছের যেখান থেকে আসতেছে তার কথা বলছি, ইনক্লুডিং আমাদের একটা কৃষি মানে গ্রামে যারা মানে সবজি যেখান থেকে নিয়ে আসতেছি সেখান থেকেও যারা এরকম এনলিস্টেড আমাদের আছে পেরিশেবলের জন্য 300 ইয়াতে। আর নন পেরিশেবলের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আমাদের রাফলি আছে 150 মতো যারা আছে এনলিস্টেড। সো এটা হচ্ছে যে আমাদের বিজনেসের জন্য আমি বলতে চাই অ্যারাউন্ড 500 সাপ্লায়ার directly or indirectly working with daily shopping at this moment. সো এই সাপ্লাই চেইনটা কি এখন পারফেক্টেড আছে বলে আপনার ধারণা, নাকি এটা একটা এখনো প্রবলেমেটিক আছে, এখানে কোনো ইমপ্রুভমেন্টের কিছু আছে? সাপ্লাই চেইনের ক্ষেত্রে মানে মানে আমি আসলে জিনিসটা কি যে বিজনেসটা তো আলটিমেটলি আপনারা সেল করে লাভ করবেন, ঠিক না? এবং যে সাপ্লায়ার যে আপনাকে সাপ্লাই দিচ্ছে তারও বিজনেসটা মিনিংফুল হতে হবে, হ্যাঁ, তাহলে কিন্তু আস্তে আস্তে বিজনেসটা ফ্লারিশ করবে। সো ডু ইউ থিংক যে আমরা এখন পেয়ে গেছি, আমি এই কোশ্চেনটা অন্যদেরও করবো, যে আমাদেরকে এখন যে সাপ্লাই চেইনটার সিস্টেমটা হয়েছে এই ধরনের সুপার স্টোরে, এটা কি সবার জন্য উইন উইন আছে কাস্টমার সহ?
না অবশ্যই, মানে এটা যেহেতু ওপেন মার্কেট, এমন তো না যে যে কেউই মানে আমাদের কাছ থেকে বিক্রি করার জন্য তো কেউ বাধ্য না। অবশ্যই সে যারা বিক্রি করছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে লাভজনক হচ্ছে বলেই উনি বিক্রি করতেছেন। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে কি, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মানে ধরেন প্রোডাক্ট নিয়ে আসতে গেলে পরে বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সেটা অনেক সময় আমাদের দেখা গেল যে আমাদের আমাদের ক্ষেত্রে আমি বলতেছি, যারা আমাদের কাছে সেল করতেছে তারা তো অবশ্যই লাভের মাধ্যমে বিক্রি করতেছে, বাট আমরা যে চ্যালেঞ্জগুলি ফেস করি দেখা গেল যে আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে গেলে অনেক সময় ভলিউম ম্যাচ করাতে হয়। যে আমি যদি মনে করেন যে আমার এক ট্রাক প্রোডাক্ট নিয়ে আসতে হবে, সেইটা ভলিউম ম্যাচ করানোর জন্য আমার অনেক ক্ষেত্রে আমরা সেটা আমাদের মানে লিমিটেশনের জন্য আমরা ইয়ে করতে পারি না। বাট যদি উইন উইন সিচুয়েশন বলা হয়, আমার মনে হয় অবশ্যই আমরাও লাভ করতেছি, ওনারাও লাভ করতেছে। গালিব ভাইয়ের জন্য আমার জি একটা প্রশ্ন ছিল, আপনাদের এই যে জি 5% ভ্যাটটা আপনাদের প্যাকেজড আইটেম এন্ড আদার্স যেগুলোতে অ্যাপ্লিকেবল আর কি, আপনাদের তো দিতে হয় ডেইলি শপিং এর যে জি কনভেনিয়েন্স স্টোর গুলোতে, জি আপনাদের জি ক্ষেত্রে প্রযোজ্য তো না? আমাদের ক্ষেত্রে একই জিনিসই প্রযোজ্য। যেটা হচ্ছে কি এখানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে মানে আমাদের যে কম্পিটিশন, আমাদের যে আউটলেট গুলি যে জায়গাতে আসলে সিচুয়েটেড, এগুলি আসলে মোর অফ মানে সুপার স্টোর না বলে এটাকে আমরা বলতে পারি কনভেনিয়েন্স টাইপের স্টোর। সো এখানে আমাদের ডিরেক্ট কম্পিটিশন কিন্তু কোনো সুপার স্টোরের সাথে না, এক্সেপ্ট দুই একটা বা আউটলেট বাদ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কম্পিটিশন হচ্ছে যে জেনারেল স্টোরদের সাথে। হ্যাঁ, তো জেনারেল স্টোরদের সাথে যখনই কম্পিটিশন হতে হয়, ওখানে কিন্তু দুইটা জিনিস খুব মানে ভালোভাবে ইনভলভ। একটা হচ্ছে যে বাকির কালচার, আর একটা হচ্ছে যে কেনার সময় 5 টাকা 10 টাকা কম রাখা। সো এই দুইটা জিনিসই আমাদের ইয়ার ক্ষেত্রে যেই জিনিসটা আমরা ফেস করি, যে আমাদের ব্যাটারটা যখন অ্যাড করতে হয় তো তখন এটা হয়ে যায় আসলে মানে অ্যাড অন একটা প্রেশার। সো মানে এই এর ক্ষেত্রে আসলে যেই মানে যে কম্পিটিশনটা আসলে ইভেন না, আমাদেরকে সেটা মানে সেই জিনিসটা ফেস করি, আমাদেরকে বিজনেসটা রান করাতে হচ্ছে। সাপ্লাই চেইন আর সাব্বির ভাইয়ের সাথে আমার বেশ কিছু, মানে ওনারা যখন কাজগুলো ইনিশিয়েট করেছিলেন, মানে আই ওয়াজ কাভারিং দিস আর কি, বিশেষ করে একদম কৃষকদের সাথে সরাসরি কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যবস্থা করা, তারপরে শুদ্ধ প্রজেক্ট একটা আপনার যে আপনার সার্টিফাইড এগ্রিকালচার আর কি, যে গ্লোবাল সার্টিফিকেশন, গ্লোবাল গ্যাপের সার্টিফিকেশন নিয়ে, তারপরে হ্যাসাব সার্টিফিকেশন, এগুলোর আপডেট কি, বা মানে হোয়াটস ইওর এক্সপেরিয়েন্স? হ্যাঁ, আমরা তো সাউথ ইস্ট এশিয়ার আসলে প্রথম রিটেলার ছিলাম স্বপ্ন, যারা গ্লোবাল গ্যাপের সাথে কাজ করা শুরু করি। এবং আমাদের তো বিভিন্ন জায়গায় প্রজেক্টও শুরু করেছি, যেখানে আমরা গ্লোবাল গ্যাপের যে সমস্ত নীতিমালা সেগুলোকে অনুসরণ করে শুদ্ধ ব্র্যান্ডের জন্ম দেই। ওইখানে অভিজ্ঞতাটা ছিল এরকম যে মানুষজন পছন্দ করেন যে এই ধরনের নীতিমালা অনুসরণ করা হচ্ছে, ভালো পেস্টিসাইড কম বা অবশেষ কম লিমিটের মধ্যে আছে, এই ধরনের ভেজিটেবল আমরা কিনতে চাই। বাট বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি প্রাইস সেন্সিটিভ অলসো। হ্যাঁ, যদি অনেক বেশি যখন আপনার 20% প্রাইস ইনক্রিজ করে একটা জিনিসের, তখন আবার সেখানে তার থেকে অন্য কিছুতে সুইচ করতে চায় বেশি। কারণ আমরা মোস্টলি তো শুধুমাত্র ওই যে গুলশান বনানীতেই বিক্রি করি না, আমাদের সারা বাংলাদেশে আপনি জানেন যে 140টা আমাদের আউটলেট, এবং সব জায়গাতেই আমাদের কভারেজ করতে হয়। সেক্ষেত্রে ওই প্রাইস বা ভ্যালুটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আর কি। সো কিভাবে আমরা প্রাইসটাকেও ঠিক রেখে লোকাল গ্যাপের গ্লোবাল গ্যাপের নীতিমালা অনুসরণ করে এই এই জিনিসগুলো করতে পারি, ওইটা একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে যখনই আমরা ফার্মারদেরকে পুশ করছি যেটাকে অনুসরণ করতে হবে, তার কস্ট অফ প্রোডাকশন কিন্তু বাড়ছে, কস্ট অফ ফার্মিং বাড়ছে, সেটা তো তাকে অ্যাবজর্ব করতে হবে। তো তাকে অ্যাবজর্ব করা মানে তার ইনসেনটিভটা কি আপনি তাকে বুঝাতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে তার ইনসেনটিভটা কিন্তু কস্ট অফ প্রোডাকশনে বা কস্ট অফ, আমার ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড রিফ্লেকশন আসতে হবে। তো এগুলো কিছু চ্যালেঞ্জ আছে, বাট আমি যে এটা আমরা একসময় সলভ করবো। হ্যাঁ, মানে উইথ টাইম কনজিউমার্স উইল বি মোর অ্যাওয়্যার। সেই অ্যাওয়ারনেস বিল্ডিং এর বাজেটটা আমাদের ইউএসএ কিছুটা দিয়েছিলেন, এখন তো আবার ফান্ডেরও কিছু ক্রাইসিস আছে, সেগুলো একটা ইস্যু। বাট হোপফুলি আমরা এই যে সেফ ফুড এট অ্যাফোর্ডেবল প্রাইস, এইটা আমাদের একটা মিশন, এটা আমরা একসময় ডেফিনেটলি আমরা সব সুপার মার্কেটে অ্যাচিভ করবো, এটা আমাদের ধারণা। বাট আমার কিন্তু আমি ওই সারিয়া ভাই একটা ডিপ কোয়েশ্চেন ছিল, ওটা একটু আমি একটু থ্রিল ছিলাম একটু, আমি কি ওখানে একটু অ্যাড করতে পারি? হ্যাঁ, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি স্ট্রাকচার আর কি, ইন্ডাস্ট্রির অ্যাট্রাকটিভনেস বা ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি এবং ইন্ডাস্ট্রির স্ট্রাকচার, যে জায়গাটাতে আপনার একটা কোয়েশ্চেন যে এটা প্রফিটেবিলিটির
ইস্যুগুলা কি। হ্যাঁ, সেই জায়গা থেকে যদি আপনি বলেন, আমি এটাকে একটা ডাইনামিক জায়গা থেকে দেখি। হ্যাঁ, ধরেন আজ থেকে 10 বছর আগে বার্গেনিং পাওয়ার অফ কনজিউমার, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার কি ছিল, বা ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস কি ছিল, এখন কি, এইভাবে যদি দেখেন, তাহলে আগে আমাদের সাপ্লায়ারদের বার্গেনিং পাওয়ার একরকম ছিল। তখন যেহেতু আমাদের স্কেল খুব কম ছিল, তখন সাপ্লায়ারদের বার্গেনিং পাওয়ার আমাদের থেকে অনেক বেশি ছিল, উই কুডন্ট বার্গেন দ্যাট মাচ। এখন যেহেতু আমাদের স্কেল এক ধরনের বেড়েছে, আমাদের কিন্তু কিছুটা বার্গেনিং পাওয়ার তৈরি হয়েছে, যার ফলে আমাদের গ্রস মার্জিন আগের থেকে ইমপ্রুভ করেছে। সো অ্যাজ এ ইন্ডাস্ট্রি একটু অ্যাট্রাকটিভ হয়েছে। আমি বলবো না যে অনেক অ্যাট্রাকটিভ হয়েছে, বাট ডেফিনেটলি আগের থেকে কিন্তু ইন্ডেক্স কিছুটা চেঞ্জ হয়েছে। কনজিউমারের বার্গেনিং পাওয়ার কিন্তু আগে থেকে বাড়ছে বিকজ অফ অ্যাওয়ারনেস। কনজিউমাররা অ্যাওয়ার হচ্ছে রিগার্ডিং সেফটি, কনজিউমার অ্যাওয়ারনেস হচ্ছে রিগার্ডিং ভ্যালু, এবং দ্যাটস এ গুড থিং। হ্যাঁ, যদি অর্গানাইজ রিটেলের জন্য এটা কিন্তু গুড থিং, যেহেতু যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে, কনজিউমার যত অ্যাওয়ার হবে সে কিন্তু মোর অর্গানাইজ রিটেলের দিকেই যাবে। সো দ্যাটস অ্যাকচুয়ালি গোয়িং ফর আস, নট এগেইনস্ট আস। সেটা গেল হচ্ছে দ্বিতীয় পার্ট। এবার আসেন হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার, কিন্তু যেহেতু এখানে ইনভেস্টমেন্ট হাই, এন্ট্রি ব্যারিয়ার কিন্তু হাই। সো এমন না যে কেউ যে কোনো দিন ঢুকে এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। সো ওভারঅল ইন্ডাস্ট্রি কিন্তু ওই অর্থে, যদি পোর্টারের মডেলটা আপনি অ্যাপ্লাই করেন, হ্যাঁ, সেই অর্থে অ্যাট্রাকটিভ। কিন্তু সমস্যাগুলো কোথায়? সমস্যাগুলো হচ্ছে, এক নম্বর, আমি কতগুলো ফিগার দিয়ে আপনাকে বলি। ধরেন যে শুধুমাত্র গ্রসারি যে মার্কেটটা আছে, এইটা যদি আপনি দেখেন, এটা টোটাল মার্কেট সাইজ বাংলাদেশে, এটা আমি নেলসনের একটা ডেটা বলছি, আমি জানি না কতটা অথেন্টিক, কিন্তু আমি ওদের কাছে যা পেয়েছি সেখান থেকে বলছি। 1,60,200 কোটি টাকার একটা মার্কেট বলা হচ্ছে, এবং যদি ফ্রুটস, তারপরে মাছ, ওয়েট মার্কেট এগুলো অ্যাড করা হয়, তাহলে 3,25,440 কোটি টাকার মার্কেট। আমাদের টোটাল সুপার মার্কেটের একটা আমাকে এস্টিমেট একটা দিয়েছে ওরা, সেটা হচ্ছে 2,670 কোটি টাকার। সেটা যদি ধরি, তাহলে আমাদের কন্ট্রিবিউশন, যদি আমরা ফল ফ্রুটস, মানে ফল, তারপরে শাক সবজি, তারপরে মাছ মাংস ধরি, তাহলে 0.8%। আর যদি গ্রসারিতে শুধু আমাদের কন্ট্রিবিউশন ধরি, তাহলে 1.6% আসে। এখানে বিভিন্ন মত আছে, কেউ কেউ বলে 2%, কেউ কেউ বলে 1.8%, বাট ইটস ডেফিনেটলি লেস দেন 2%। এখন আমি আপনাকে কতগুলো স্ট্যাটিস্টিক্স বলি। সেটা হচ্ছে, শ্রীলঙ্কাতে মডার্ন ট্রেডের কন্ট্রিবিউশন 43%, ইন্ডিয়াতে 9%, থাইল্যান্ডে 54%, ফিলিপিন্সে 58%, ইন্দোনেশিয়াতে 42%। যেটা শাহিন ভাই বলছিলেন যে পার ক্যাপিটা ইনকাম যখন ইমপ্রুভ করে, এবং আমরা মিডল ইনকাম বা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসাবে যখন নিজেদেরকে বলছি, তখন তার একটা ইন্ডিকেটর হচ্ছে মডার্ন ট্রেডের কন্ট্রিবিউশন টু আ টোটাল ট্রেড। কেন? কারণ মডার্ন ট্রেড মানে ট্রেডকে মডার্নাইজ করা অথবা ট্রেডের ট্রান্সপারেন্সি আনা, এটা কিন্তু ইকোনমির একটা ইন্ডিকেটর যে গুড মার্কেট এফিসিয়েন্সি আপনি কোন জায়গায় নিয়ে এসেছেন। কারণ আপনি ট্রান্সপারেন্সি একটা, আরেকটা হচ্ছে এটাকে আপনি এই পুরো জিনিসটাকে কি আপনি আসলে রেগুলেট করতে চান কিনা। যেমন আপনার প্রাইস, যেমন আপনার কোয়ালিটি, এটাকে কি আপনি আসলে পুরো জিনিসটাকে একটা ট্রান্সপারেন্সির মধ্যে আনতে চান কিনা। যেমন আপনি আনঅর্গানাইজ ট্রেডে কেন আপনার এটা করা ডিফিকাল্ট, আপনি দেখবেন সরকার থেকে বারেবার বলা হচ্ছে যে আমরা এখানে মেশিন বসায় দেবো, এই মেশিন দিয়ে আমরা তাদের সমস্ত ট্রানজাকশন গুলো চেক করব, এবং সেইখান থেকে আমরা ওখানে রেভিনিউটা কালেক্ট করবো। এই প্রজেক্ট কিন্তু গত 3-4 বছর ধরে হচ্ছে না। কেন হবে না, তার কারণটা আমি বলি। 18-19 লাখ দোকানে আপনি এই মেশিন বসানো কিন্তু খুবই কঠিন ব্যাপার, কারণ এগুলো কিন্তু সব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দোকান। এখানে আপনি এগুলোকে কন্ট্রোল করে করে মেশিন বসিয়ে কন্ট্রোল করা, এটা কিন্তু এনবিআর এর পক্ষে যথেষ্ট কঠিন। তার তুলনায় আপনি যদি 5টা রিটেল চেনকে বলে দেন যে আপনার এখানে বসার মেশিন তো আছেই, আমরা আপনাদেরকে কন্ট্রোল করতে চাই, আপনারা গ্রো করেন, দ্যাটস মাচ ইজিয়ার। হোয়াট আই এম সেইং, আমার প্রপোজিশনটা হচ্ছে 1 লাখ মডার্ন স্টোরের চেইন করা কিন্তু খুব কঠিন না। সব কয়টা চেইন মিলে ধরেন 10টা চেইন, 1 লাখ স্টোর, এটা কিন্তু খুব কঠিন কিছু না বাংলাদেশে, এটা কিন্তু করা সম্ভব। এই যে গালিবের কনভিনিয়েন্স স্টোর চেইন, আমাদের সুপার স্টোর, কিছু কনভিনিয়েন্স স্টোর চেইন, কিছু মেগা স্টোর মিলে 1 লাখ, এটা কিন্তু সম্ভব। আমরা উই ক্যান স্টার্ট উইথ 10,000 এন্ড দেন 1 লাখ। তখন হয় কি, আমাদের কন্ট্রিবিউশন কিন্তু 20%, 25% একটা সিগনিফিকেন্ট নাম্বারে আসে। তাতে কি হয়, যে গালিব যে কথাগুলো বলছে যে স্কেল বেনিফিট, স্কেলটা পায় না, তখন সে বার্গেইন করতে পারে না, তখন সে আনতে পারে না সাপ্লাইয়ের কাছ থেকে। এই প্রবলেম একসময় আমাদের অনেক বেশি ছিল, এখন আগের তুলনায় অনেক কম। যেমন আমরা প্রায় 50% ফ্রেশ প্রডিউস ফিশ নিয়ে আসি সরাসরি কৃষকের কাছ থেকে, কারণ আমাদের স্কেলটা অনেক বড়, কিন্তু আরো বড় করা কিন্তু সম্ভব।
100% কিন্তু কৃষকের কাছ থেকে আনা সম্ভব। তাহলে ইন্টারমিডিয়েট কিন্তু তখন থাকে না। তখন যে ভ্যালুটা আমরা 11 to 15% ক্যাপচার করি মাঝখানের ইন্টারমিডিয়েট বাদ দেওয়ার ফলে, ওটা একটা অংশ কনজিউমার পায়, একটা অংশ কিন্তু সুপারমার্কেট পায়। তখন কিন্তু প্রফিটেবিলিটিটা ইমপ্রুভ করে। সো স্কেল আপ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন এই স্কেল আপ করাতে বাধা কি? স্কেল আপ করার প্রথম বাধা হলো ভিএটি, আনফেয়ার ভ্যাট পলিসি। হ্যাঁ, সেটা গভর্নমেন্ট কেন করছে না? কারণ মনে করছে এটা বড় লোকের দোকান। এটা বড় লোকের দোকান না। আপনি যদি একটা সার্ভে করেন দেখবেন 70 to 80% হচ্ছে লোয়ার মিডল ক্লাসের লোকরা আসে। ঠিক আছে, সব তো ইউনিভার্ড না। শপিং দোকানে যান, ডেইলি শপিং এর দোকানে যান, দেখবেন যে গরিব মানুষরা প্রচুর শপিং করে, মানে স্ট্রেট লোয়ার মিডল ক্লাস প্রচুর লোক শপিং করে, এবং 70% অফ আর কনজিউমার্স। তাহলে এটা কিন্তু তারা রাইট মনে করে যে সেফ জায়গায় শপিং করাটা তাদের রাইট। সো দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্টের নেচারটা কি? ধরেন, যেটা শাহিন ভাই খুব সুন্দর করে বলেছেন, যে এখন একটা ইন্ডাস্ট্রি যখন শুরু হয় তখন আপনার কোনো জায়গায় তাকে ইনকিউবেট করতে হয়। অ্যামাজন কিন্তু 20 বছর লস করার পরে এখন কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ভ্যালুড কোম্পানি, রাইট? এই 20 বছর সে লস করেছে, তখন সেই সময় কিন্তু তার ইনভেস্টররা তাকে কিন্তু সাপোর্ট করেছে। কেন? বিকজ দে স দ্য ফিউচার। আই এম নট সেইং যে ইউ হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার 20 years, বাট আই ক্যান সে যে অ্যানাদার 5 years আমাদের কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট দেওয়া দরকার। আমরা যদি একটা ছোট্ট 10টা-20টা দোকানের একটা সুপার মার্কেট চেইন হয়ে যাই, দ্যাটস নট এ স্কেলেবল সাস্টেনেবল বিজনেস। We have to grow. If a business is not scalable, that's not a business, that's not an industry, right? So ওইখানে ইনভেস্টমেন্ট যখন ঢুকবে, either we should inject equity, প্রাইভেট ইকুইটি অথবা জয়েন্ট ভেঞ্চার, যেটার জন্য কাজ করছি আমরা, সেখানে সরকার হেল্প করতে পারেন বা অন্যান্য সংস্থা হেল্প করতে পারেন, অথবা সরকার যেটা করতে পারেন, আমাদেরকে যে লোনটা দিবেন এই ইন্ডাস্ট্রিকে, যেহেতু আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি কিনতে চাই, যেহেতু এখানে আমরা অটিস্টিক মানুষদেরকে চাকরি দেই, যেহেতু এখানে আমরা তৃতীয় লিঙ্গের লোকদের চাকরি দেই, যেহেতু আমরা অনেক সোশ্যাল ইকুইটি তৈরি করছি, এখানে আমাদেরকে একটা সফট লোন দিতে পারেন, যে ঠিক আছে এরা গ্রো করবে, আমরা 5% ইন্টারেস্টে এদেরকে গ্রো করার সুযোগ দিই। এই ধরনের কিছু জিনিস যদি আমরা করি, দুইটা পলিসি যদি গভর্নমেন্ট আমাদের সাথে অ্যাপ্লাই করে, আমার ধারণা এই ইন্ডাস্ট্রি কিন্তু 5 বছরে গ্রো করবে, এবং গভর্নমেন্ট সেখান থেকে, আমি আপনাকে বলি, 11,431 কোটি টাকা রেভিনিউ কালেক্ট করতে পারবে, 0.9% জিডিপিতে গ্রোথ বাড়বে, এবং অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট হবে 27 লাখ টাকা। আপনার ক্যালকুলেশনটা একটু ক্লারিফাই করবেন, এটা বেসড অন আপনার কি পরিমাণ এই সুপার শপস? 1 লাখ। আসলে এখন প্রোগ্রামটার মেইন জায়গাটায় আসছি, এবং এটাকে ধরেই আমরা শাহিন ভাইয়ের কাছে কোশ্চেন করি যে আপনার কাছে দৃষ্টিতে এখনো পর্যন্ত হার্ডেলস গুলা কি, এবং উনি যেভাবে বললেন আপনাদের সাইড থেকে কি চিন্তা ভাবনা, যে এবং মিনা বাজারও খুবই স্বপ্নের মতোই খুবই কম্পিটিটিভ প্রাইসে মানুষের কাছে দেয়, এবং ইনফ্যাক্ট ওইটা করতে গিয়েই তো আসলে আপনারা ওইভাবে করে লাভ করেননি অনেক বছর। বাট নাও হাউ আর ইউ লুকিং এট ইট? হার্ডলস সেগুলি সাব্বির ভাই প্রায় কভার করে ফেলেছেন সবই। আমরা 1 নম্বর যেটা বলেছি ভিএটি, যেটা মানে ভ্যাট পলিসিটা ইভেন হতে হবে, মানে অন্যান্য জেনারেল স্টোর বা অন্য রিটেইলের সঙ্গে সুপার মার্কেটের, কারণ কোনো প্রোডাক্টে যদি ভ্যাট অ্যাপ্লিকেবল হয়, সেটা আপনি কোন জায়গা থেকে কিনছেন তার উপরে নির্ভর করতে পারে না। ওই পণ্যটি যদি মানে ভ্যাট অ্যাপ্লিকেবল পণ্য হয়, তাহলে আপনি যেখান থেকে কিনেন না কেন আপনাকে ভ্যাট দিতে হবে, আর যদি সেটা ভ্যাট মুক্ত হয় তাহলে যেখান থেকে কেনেন ভ্যাট দিতে হবে না। মানে বিষয়টা এরকম হওয়া উচিত। এখানে আমাদেরকে একটা আনইভেন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যে এই শহরে, মানে আমাদের এই শহর না, শুধু বড় শহর সবগুলিতেই আমাদের এক্সপ্যানশনের একটা খুব চ্যালেঞ্জ আছে, কারণ কমার্শিয়াল স্পেসের আনঅ্যাভেইলেবিলিটি, মানে যথেষ্ট কমার্শিয়াল স্পেস পাওয়া যায় না আসলে। কারণ সুপার মার্কেট করার জন্য একটু বড় জায়গা লাগে, এসে পার্কিং থাকতে। এই আমাদের এই যে নগরায়ন যেটা হচ্ছে, এই নগরায়নটাও খুব পরিকল্পিত ভাবে হচ্ছে না। আমাদের যেটা হচ্ছে শুধু মানুষের থাকার জন্য বিল্ডিং করা হচ্ছে, অ্যাপার্টমেন্ট করা হচ্ছে, কিন্তু এই মানুষগুলি আসলে এদের জীবনের অন্য প্রয়োজনগুলি কিভাবে মিটবে সেই চিন্তাগুলি করে কিন্তু নগরায়ন হচ্ছে না। যে কারণে চাইলেও আমি চট করে দোকান, ঢাকা শহরে আরো 5টা দোকান খুলে ফেলতে পারছি না, কারণ জায়গা পাওয়া যাচ্ছে না। আপনি যদি বাইরে যান, দেখবেন যে ছোট ছোট টাউন হচ্ছে, সেই টাউনগুলির মধ্যে একটা ছোট্ট জায়গা, সেখানে খুব বেসিক শপিং এর জন্য একটা সুপার মার্কেট, একটা লন্ড্রি, একটা সেলুন, একটা ফার্মেসি, মানে এই রকমের
একদম বেসিক একটা কমিউনিটির জন্য যা প্রয়োজন সেই জিনিসগুলির ব্যবস্থা আছে। তো ওটা একদম পিওর রেসিডেন্সিয়াল এরিয়া হলেও কিন্তু আছে, কিন্তু আমাদের এখানে সেই সুযোগটা খুব কম। তো এটা একটা বড় সমস্যা যে মানে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে। আর আরেকটা যেটা আছে যে আমাদের আমাদের ক্যাপিটাল মেশিনারিজ যা লাগে এই ইন্ডাস্ট্রিতে, তার কোনো কিছু আসলে বাংলাদেশে উৎপাদন হয় না। আমাদেরকে রেফ্রিজারেশনের জন্য ইকুইপমেন্ট এগুলো ইম্পোর্ট করতে হয়, সবকিছু ইম্পোর্ট করতে হয়। একসময় ট্রলি ইম্পোর্ট করতে হতো, এখন লোকালি কিছু প্রডিউসড হচ্ছে। তো এইগুলির উপরে খুব বড় ট্যাক্স আছে, যেটা আপনার একটা দোকান করার খরচটাকে অনেক বাড়িয়ে দেয়। তো সেটাও কিন্তু আসলে এক্সপ্যানশনের একটা বড় বাধা, কারণ আমি এত টাকা ইনভেস্ট করে একটা স্টোর করছি, সেখানে আমি যথেষ্ট সেল পাচ্ছি না, আমার টাকা ব্লক হয়ে পড়ে থাকছে, রিটার্ন পেতে দেরি হচ্ছে। তো এই এইগুলি হচ্ছে হার্ডল। এই হার্ডলের কারণে যেটা হচ্ছে যে গালিব সাহেব যেটা বলছিলেন, সাব্বির ভাই যেটা বলছিলেন, যে আমরা এই যে কৃষকের সঙ্গে সরাসরি আমাদের যে যোগাযোগটা, সেই যোগাযোগটায় স্বপ্ন এখন 50% মতো করতে পারছে, আমরা 50% করতে পারছি না। কারণ হচ্ছে যে আমার যে সাইজ, এই সাইজে এটা ফিজিবল হচ্ছে না। তো আমি হয়তো 20%, 25% পাচ্ছি। একটা সময় আমরা কিন্তু শুরু করেছিলাম মানিকগঞ্জে কৃষকদের সঙ্গে কাজ করা, কিন্তু সেটাও একসময় আমরা আমরা করতে পারিনি। এখনো খুব ছোট আকারে আমরা এটা করতে পারি বিভিন্ন ঢাকার একদম কাছে। আর আমাদের নিজেদের কিছু জায়গা আছে, পঞ্চগড়, খুলনা, এইসব জায়গায়, যেখান থেকে আমরা আমাদের অর্গানিক যে অফার করি, সেটা আমরা এইসব জায়গা থেকে নিজেরা করে নিয়ে আসি। সেটাও কিন্তু আসলে এই যে ফুড সেফটি নিয়ে যে কনসার্নটা, সেখানেও কিন্তু সুপার মার্কেট ক্যান প্লে এ বিগ রোল আসলে। হ্যাঁ, যেটাও গভর্নমেন্ট চাইলে আমাদেরকে এখানে পার্টনার করতে পারেন। আমরা সেটা সাব্বির ভাই যেটা বললেন যে শুদ্ধ ওনারা যেটা শুরু করেছেন, আমরা একেবারে আমাদের উদ্যোগে যেটা করি, এটাকেও আরো বড় করা সম্ভব যদি সুপার মার্কেটকে গ্রো করতে দেওয়া হয়। তো আমার মনে হয় যে আধুনিক নগর জীবনের জন্য সুপার মার্কেটে কোনো বিকল্প নেই। এইটা আসলে গভর্নমেন্টকে রিয়েলাইজ করতে হবে। কারণ এই যে চাইলেই রাস্তার মধ্যে, পাড়ার রাস্তায় দোকান বসিয়ে দেওয়া, তাতে একটা শহরের কোয়ালিটি কি, মানুষের লিভিং কোয়ালিটি কি হয় আসলে। এবং যখন যখন মানুষ বাইরে থেকে এই শহরে আসেন, যারা এই দেশটাকে ইনভেস্ট করার জায়গা মনে করেন, তাদের কাছে আসলে পারসেপশনটা কি তৈরি হয় আসলে। তো এই ওভারঅল এই জিনিসগুলি গভর্নমেন্ট রিয়েলাইজ করতে হবে। রিয়েলাইজ করে আসলে এই ইন্ডাস্ট্রিকে প্যাট্রোনাইজ করতে হবে, যেটা সাব্বির ভাই বললেন, লোনটাকে কম ইন্টারেস্টে লোন দেওয়া। গালিব ভাইয়ের কাছে কোশ্চেন, উনি যেহেতু এখানে শাহিন ভাই যেটা বললেন যে জায়গার স্বল্পতা, এবং আসলেই তো বাংলাদেশে তো জায়গার স্বল্পতা আছে, এবং এর ভিতর থেকেই কিন্তু আমাদের সবকিছু বের করে নিতে হবে। এটা আমার মাথায় আসছিল, যেটা আপনাদের যেসব এস্টাবলিশমেন্ট গুলো করছেন, এখান থেকে আবার আপনারা অনলাইনেও সেল করছেন। তো আপনি হাউ ডু ইউ লুক এট ইট, মানে আপনার জায়গার স্বল্পতা, গ্রোথ এবং অনলাইনে সেল করা, এবং এটা দিয়ে কোনো ফিউচার কি ডিফারেন্ট বিজনেস মডেল দাঁড়াচ্ছে কিনা, বা আপনারা চিন্তা করছেন? ঢাকা শহরের রিয়েল এস্টেট কস্টটা হচ্ছে যে কি একদম মানে মানে কি বলবো, মানে এটা হচ্ছে কি মানে অনেক ক্ষেত্রে বা অনেক আউটলেটের ক্ষেত্রে দেখা যায় যে তার টোটাল কি বলবো সেলের 5 থেকে 10%ও কভার অনেক সময় হয়ে যায়। বাট যদিও আমাদের টার্গেট হচ্ছে যে বিলো 2%-এর নিচে নামায় ফেলা। আমাদের বিজনেস মডেলটা যেহেতু একটু ডিফারেন্ট, আই এম শিওর আমাদের অন্যান্যদেরটা কি আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রে রিয়েল এস্টেট কস্ট আমি বলবো যে 95% ক্ষেত্রে আমাদের কস্টটাকে আমরা ঠিকঠাক করতে পারছি। বাট তারপরও আমাদের এক্সপানশনের জন্য, যে আমরা যদি যে মডেলের বাইরে যে যদি আমরা যদি একটু সুন্দর জায়গায় নিতে চাই, দেখা যায় যে তখন রিয়েল এস্টেট কস্ট এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায়, হ্যাঁ, যেটা আসলে এফোর্ড করে ওখান থেকে এই বিজনেসে এত কম থিন মার্জিন দিয়ে ব্যবসা বের করে লাভ বের করা, মানে এটা আসলে চ্যালেঞ্জিং। মানে কি অনেক ক্ষেত্রে সেটা হয়তো বা মানে মানে নট পসিবল অবস্থার পর্যায়ে চলে যায়। গভর্নমেন্টের যদি কোনো এরকম কোনো স্পেসিফিক যদি কোনো, যেমন ধরেন আমরা এটা করেছি যেটা উত্তরা দিয়াবাড়ি সেক্টরে, দিয়াবাড়ি যে রাজুকের যে ফ্ল্যাট প্রজেক্ট আছে, ওখানে আমাদের একটা একমাত্র আমরাই আছি ওখানে। ওখানে একটা আউটলেট দেওয়া হয়েছে আমাদের, যেটা হচ্ছে যে ডেডিকেটেড জায়গা আছে, যে এখানে গেলে পরে এরা ব্যবসা করতে পারবে এখান থেকে, বা ডেডিকেটেড কি দেওয়া আছে জায়গা। বাট এরকম করে দিস ইজ জাস্ট অনলি ওয়ান এক্সাম্পল, যেখানে হচ্ছে যে কি গভর্নমেন্ট একটা আলাদা একটা জোন করেছে, যেখানে এরকম একটা স্পেস আছে যে মানে ব্যবসা করার জন্য। তো এই জিনিসটা যদি রেপ্লিকা যদি ঢাকা শহরে
বেশ কয়েকটা জায়গায় যদি থাকতো, বা এমন যদি পূর্বাচলও যদি যখন হবে বা এই টাইপের যদি কোনো কিছু থাকতো, দেন আসলে এই বিজনেসের জন্য কি মানে এক্সপানশন করাটা এগুলোর জন্য ইজি হয়। আর অনলাইনের যেটা ইয়ে করতেছি, যে অনলাইনটা আসলে এই প্যান্ডেমিকের সময়টা আসলে আই ওপেনার, যদিও এটা অনেক দিন ধরেই অনলাইন অনলাইন বিজনেস ইয়ে ছিল, বাট এটা আসলে আই ওপেনার হিসেবে কাজ করছে প্যান্ডেমিকের সময়। কারণ মানুষজনের মানে ফোর্সফুলি হোক আর যে কারণেই হোক, সেফটি ইয়ের জন্যই হোক, যে অনলাইনের ব্যবসাটা আসলে এটা আসলে মানে কত টাইমস যে বেড়েছে, এটা আসলে মানে ক্যালকুলেশনের ব্যাপার, যে আসলে এটা এই মুহূর্তের জন্য বেস্ট সলিউশন ছিল অনলাইন। তো সবাই, আমি শিওর যে সবাই ভালো করছে এবং আমাদের ওই অনলাইনের সময় খুবই ভালো হয়েছে। বাট ফিজিক্যাল স্টোরের নিড কিন্তু কখনোই কখনোই বলতে আগামী 10-15 বছরও বাংলাদেশে অ্যাটলিস্ট ফিজিক্যাল স্টোরের নিড এখনো ওইরকম ভাবে কোনো কিছু না। ফিজিক্যাল স্টোরের ব্যবসাটাই বুমিং থাকবে, অনলাইনটা একটা জায়গায় উঠছে, এটা বাড়বে, বাট এখন যেভাবে বেড়েছে সেটা কিন্তু সেই মানে গতিটা কিন্তু থাকবে না। অলরেডি এটা একটা ডিক্লাইনিং স্টেজে নামবে বা এরকম একটা কোনো কিছু মানে আমাদের প্রেডিকশন অনুযায়ী। ইভেন আপনি যদি চিন্তা করেন যে অ্যামাজনের কথা যেটা বলছিলেন, অ্যামাজন তো অনলাইন বেস, বাট অ্যামাজনও কিন্তু আমেরিকাতে তারা কিন্তু রিসেন্টলি তারা ফিজিক্যাল স্টোর কিন্তু তারা, হ্যাঁ ফিজিক্যাল স্টোর, তাদের বেশ স্টোরেজ কয়েকটা তো ফিজিক্যাল থাকতেই স্টোর হবে। আছে। হ্যাঁ স্টোরেজ ফিজিক্যাল স্টোর, যেটা তারা ছিল না, মানে তারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে এসে ফিজিক্যাল স্টোরে ঢুকতেছে। তো ফিজিক্যাল স্টোর আপনার লাগবেই, ফিজিক্যাল স্টোর ছাড়া মানে ব্যবসার এতে মানে, বিকজ হচ্ছে কি ফিজিক্যালটা আপনাকে আইডেন্টিটি দিবে, ব্র্যান্ড ইমেজে আপনাকে এগিয়ে দিবে। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, যে প্রোডাক্ট বেছে খুঁজে ভালোটা কিনবে, আপেল কিনতে গেলে পরে ভালো ভালো বেছে বেছে আপেল কিনবে, অনলাইনের ক্ষেত্রে জিনিসগুলো হবে না। তো আমার হিসেবে অনলাইন সাময়িকভাবে হয়তো বা তারা একটা বেটার ইয়েতে গেছে, বাট নিয়ার ফিউচারে তাদের এই গ্রোথটা ধরে রাখা বা অ্যাটলিস্ট এই স্টেডি অবস্থায় থাকাটাও তাদের জন্য চ্যালেঞ্জিং হবে। সুপার সুপারস্টোরের ক্ষেত্রে আমাদের মানে আমার বক্তব্য অনুযায়ী যে, বা আমার যে প্রেডিকশন সেটা অনুযায়ী, যে ফিজিক্যাল স্টোরের মানে ফিজিক্যাল স্টোরের যে ইম্পর্টেন্স সেটা এই মুহূর্তে কমার বা ইয়ে হওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আমি একটা অন্য পয়েন্ট রেজ করতে চাচ্ছিলাম। একটা ডিবেট আছে আপনার, যে ইন্ডিয়াতে আমরা দেখতেছি অন্যান্য দেশে আপনার যে অর্গানাইজ বিগ জায়ান্ট রিটেল চেইন গুলো ভার্সেস আপনার আমাদের মম এন্ড পপ যে ছোট ছোট শপ, এগুলোর মধ্যে আর কি। তো আমাদের এখানে আমাদের সরকারি কর্মকর্তাদের সাথে আমরা বিভিন্ন লেভেলে কথা বললে এই ডিবেটে ওদের একটা মানে পলিসিতে এটা রিফ্লেক্টেড হয় আর কি। এমনিতে অর্গানাইজ রিটেল কিভাবে আপনার মানে টু কম্পেনসেট দা আপনার যে রিটেল, যে ট্রেডিশনাল রিটেল যদি আপনার আস্তে আস্তে মার্কেট শেয়ার হারায় অর্গানাইজ রিটেলের কাছে, যদি 1 লাখ আউটলেট হয়। আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে সিম্বায়াসিস প্রবলি ক্যান বি দ্য সলিউশন। আমরা মনে করি না যে আনঅর্গানাইজড রিটেল একদম উধাও হয়ে যাবে আর সেইখানে আমরা একেবারে ইম্পেরিয়ালিস্টিক মডেলে সুপার মার্কেট গুলো সব জায়গা দখল করে দেব এবং ওনাদের আর জব থাকবে না। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আপনি যদি স্বপ্নেরই বিজনেস কেসটা দেখেন, আমাদের 58 ওন স্টোর এবং 82 হচ্ছে আমাদের ফ্র্যাঞ্চাইজ। এই 82 যে ফ্র্যাঞ্চাইজ, এগুলো কোথা থেকে হচ্ছে? এর মধ্যে কিছু আছে যারা ধরেন রিটায়ার্ড এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ বা প্রাইভেট সেক্টর এমপ্লয়িজ যারা রিটায়ার্ড ছিলেন, তারা নিজেরা বিজনেস করলেন। আরেকটা সেক্টর কিন্তু যারা অলরেডি আনঅর্গানাইজ সেক্টরেই ছিলেন, তারা হয়তো কোনো একটা গ্রোসারি স্টোর চালাতেন অথবা কোনো একটা লাইফস্টাইল স্টোর চালাতেন, কিন্তু এখন ওনারা বুঝছেন না যে কিভাবে এফিশিয়েন্টলি ওনারা চালাবেন। একটা জিনিস আপনার বুঝতে হবে যে মডার্ন রিটেলের স্ট্রেংথটা কি আর আনঅর্গানাইজ রিটেলের স্ট্রেংথটা কি। মডার্ন রিটেলের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে উই নো হাউ টু ম্যানেজ ওয়ার্কিং ক্যাপিটাল ওয়েল। এটা হচ্ছে আমাদের একটা কোর কম্পিটেন্সি। কিন্তু যে কোনো মডার্ন সুপার মার্কেটের সবচেয়ে বড় মানে কোর কম্পিটেন্সি হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড অ্যাসর্টমেন্ট এন্ড নো হাউ টু টার্ন দিস স্টক প্রপারলি। এটা কিন্তু তার কোর কম্পিটেন্সের মধ্যে পড়ে। দ্যাটস ওয়ান। টু হচ্ছে কিভাবে আমরা ফুটফল বা আমাদের কাস্টমারদেরকে এঙ্গেজ করব এবং কিভাবে আমরা তাদেরকে রিটেইন করব। এই দুটো জিনিস কিন্তু আমরা জানি। যেই জিনিসটা একটা আনঅর্গানাইজ রিটেল কিন্তু পারে না অনেক সময়, কিভাবে সেটা করবে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ইজ এ বিগ ইস্যু ফর দেম। এই নো হাউটা তাদের নাই, বিকজ উই হ্যাভ টেকনোলজি, উই হ্যাভ ডেটা সায়েন্স, উই হ্যাভ ডেটা ম্যানেজমেন্ট। আমরা কিন্তু অনেক কিছু প্রেডিক্ট করতে পারি, কোন সময় কি চলবে কি চলবে না, কিভাবে অর্ডারিং করা হবে। এটা ধরেন টালি খাতা দিয়ে আপনি এক ধরনের ইয়ে তৈরি করতে পারেন, কিন্তু when it comes into SAP, when it comes it moves into BI, তখন কিন্তু আপনি অনেক অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারেন এবং আপনি তখন কিন্তু মোর অপরচুনিটি গ্র্যাব করতে পারেন। এক্সাম্পলস যেমন গোলাম সারওয়ার মুগ্ধা, আমাদের একজন ফ্র্যাঞ্চাইজি,
উনি আগে প্রফিট করতেন 4,80,000 টাকা অ্যানুয়ালি, এখন করেন 10 লাখ টাকা অ্যানুয়ালি। তার মানে কি হলো, ওনার কিন্তু ভ্যালু ক্যাপচার বাড়লো, আমাদের যেমন প্রফিট বাড়ছে ওনার বাড়ছে। এইটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। সো আমি যখন বলছি যে আমরা সাপ্লাই চেইনকে মডার্নাইজ করব, তখন ইট উড বি অ্যান উইন উইন সিচুয়েশন। অফকোর্স এখানে কিছু ক্যানিবালাইজেশন হবে, যে কোনো চেঞ্জ বা ট্রান্সফরমেশনে কিছু ক্যানিবালাইজেশন কিন্তু হয়, কিন্তু সেখানে নেট গেইনটা কি এটা আপনার দেখতে হবে। আমি কিন্তু সেই নেট গেইনটা বলেছিলাম অ্যাডিশনাল 27 লাখ অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট এবং অ্যাডিশনাল 0.9% জিডিপি গ্রোথ। তো কিছু ক্যানিবালাইজেশন ধরবেন, কিছু সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হবে, এর ফলে ওভারঅল ইকোনমিতে আপনার এক ধরনের গেইন আসবে। আমরা আসলে তো মানে সুপার মার্কেট বা মডার্ন রিটেইলের গ্রোথ বলতে কিন্তু এরকম মিন করছি না যে ইউরোপ আমেরিকার মতো আসলে মডার্ন ট্রেডই থাকবে আর শুধু এই উইকেন্ডে ফার্মার্স মার্কেট ছোট এইসব হবে। ব্যাপারটা সেরকম আমাদের এই এলাকায় ব্যাপারটা সেরকম হবে না আসলে। যেটা আপনি শ্রীলঙ্কায় দেখলেন, যে শুনলেন শ্রীলঙ্কার নাম্বার 45%, ইন্দোনেশিয়ার নাম্বার শুনলেন, সেইরকম একটা ইয়ে হতে পারে আসলে, যে একটা শহরে কাঁচা বাজার থাকবে, কিন্তু মানে এখন ঢাকা শহরের রিয়েলিটি হচ্ছে কাঁচা বাজারটা আপনি সেটা বড় রাস্তার উপর বসে যাচ্ছে, যে কোনো জায়গায় বসে যাচ্ছে। সেই তাতে যেটা হবে যে সুপার মার্কেট গ্রো করলে আপনি শহরে নির্দিষ্ট কিছু জায়গা থাকবে যেখানে কাঁচা বাজারও থাকবে, কাজেই ওই সম্ভাবনাটা একেবারেই নাই। আর যে মানুষের আয় রোজগার কমে যাবে, মানুষের চাকরি হারাবে। আর কৃষকের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সরাসরি সম্পর্কের যে বেনিফিট, সেখানে কিন্তু বেনিফিটেড হবে আসলে প্রডিউসার, যে প্রোডাক্টটা প্রডিউস করে। এখন কিন্তু আসলে সেই বেনিফিটটা পায় না, কৃষক কম দামে পায়। আমরা প্রায়শই শুনি যে ঢাকার বাইরে অমুক জায়গায় মানে ফেলে দিচ্ছে, কৃষক দাম পাচ্ছে না, কিন্তু ঢাকায় কিন্তু আমাকে সেটা যথেষ্ট বেশি দামেই সাপ্লায়ারের কাছ থেকে কিনতেও হচ্ছে, কিনে সেটা আমাকে রিটেল করতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আসলে এই সুপার মার্কেট ডেভেলপ করলে চলে যাবে, যখন আমরা কৃষকের সঙ্গে সরাসরি ডিল করব। তার ন্যায্য দাম কৃষকও পাবে এবং তার ভাগটা কাস্টমারও পাবে। যেটা আমরা এখন যেটুকু প্রোডাক্ট, আপনি শাহরিয়ার ভাই একবার মেনশন করেছেন যে আমরা তো তারপরও দামে খুব কম্পিটিটিভ। আসলেই আপনি দেখবেন যে অনেক প্রোডাক্টই আমরা এমনকি কাঁচা বাজারের চাইতেও কম দামে দিচ্ছি। যে প্রোডাক্টগুলি আমরা সরাসরি সংগ্রহ করছি, সেখানে কিন্তু আমরা সেই বেনিফিটটা ওই কৃষকের সঙ্গে যতখানি শেয়ার করছি, একজন কাস্টমারের সঙ্গে অতখানি শেয়ার করছি। কাজে এইটার বেনিফিট কিন্তু সব দিকে যাচ্ছে। আগামী 2-3 বছর আপনারা কিরকম এই সুপার শপের ট্রেন্ডটা কিরকম বলে মনে করছেন? সুপার মার্কেটের বিজনেস এখনো প্রমিজিং এবং আমি মনে করি যে ইট উইল গ্রো। আর যেটা হয়েছে যে অনলাইনের যে ডিমান্ডটা তৈরি হয়েছে, আমরা যে পরিমাণ সেল অনলাইনে করছি এখন, এটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে আমি বলবো যে আমি যে চ্যালেঞ্জ বলছিলাম যে রিয়েল এস্টেটের চ্যালেঞ্জ, সেটা কিন্তু অনেকটা কমে যাবে আসলে। কারণ আমি যেমন অনলাইনে ডেলিভারি করছি ডার্ক স্টোর থেকে, সেই স্টোরটা কিন্তু আমি যে কোনো জায়গায় করতে পারছি। সেটার জন্য আমার বেশি ভাড়ার ওই মেইন রাস্তার ওপরের দোকান হতে হবে না। তো আমার মনে হয় যে একটা ধাক্কা আমরা খেয়েছি। যেমন আমি একটা ডেটা শেয়ার করি আপনাদের সঙ্গে, যেটা সাব্বির ভাই একবার বলেছিলেন যে সুপার মার্কেটে আসলে সবাই বাজার করে, মানে লোয়ার মিডল ক্লাস সবাই বাজার করে। আপনি এই প্যান্ডেমিকে একটা বড় আমরা একটা গ্রোথ পেয়েছি মার্চ, এপ্রিল, মে এই সময়টা। তারপরে এসে কিন্তু আমাদের কাস্টমার কমে গেছে, এবং সেই কাস্টমারটা কোথায় কমেছে জানেন? সেই কাস্টমারটা কমেছে যারা 100 টাকা থেকে 2000 টাকার মতো বাজার করেন, কম বাস্কেট ভ্যালু, যাদের বাস্কেট ভ্যালু ছোট, তারা কিন্তু আমাদের টোটাল সেলের প্রায় 50%। সেইখানে আমরা কাস্টমার হারিয়েছি। আর যারা বেশি খরচ করেন, এসে বড় বাস্কেটে শপিং করেন, সেইখানে আমরা সামান্য গেইন করেছি। এটা উল্টোটা হলে ভালো হতো, কারণ ওদের মানে এই যে 100 টাকা থেকে 2000 টাকার বাস্কেট ভ্যালু যেখানে, সেইখানে আসলে আমাদের সেলটা অনেক বেশি। তো এই প্যান্ডেমিকের কারণে বোঝাই যাচ্ছে যে আমাদের অল্প আয়ের মানুষ যারা, তারা এফেক্টেড হয়েছে, তাদের আয় কমছে, তাদের কারো হয়তো চাকরি চলে গেছে, তাদের সুপার মার্কেটের ভিজিটটা কমে গেছে। তো এটা যত তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড করবে ইকোনমি, মানুষের চাকরি, তাদের বেতন, এই জিনিসগুলি যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে, আমার মনে হয় যে আমরা আবারও আগেই
থাকবো, এবং অনলাইনে যে গেইনটা হয়েছে সেটা যদি পুরোটা না থাকে, তারপরেও সেটা যদি ধরে রাখা যায়, আমার মনে হয় যে আমরা আমরা অনেক কাস্টমারকে, তারা হয়তো সুপার মার্কেটে আসতেন না, তারা হয়তো কাঁচা বাজারে যেতে, তারা এখন অনলাইনে শপিং করেন। তো কাজেই আমরা তাদেরকে অন্তত ধরে রাখতে পারবো আর কি। তো আমার মনে হয় যে ওভারঅল আমি আশাবাদী যে সামনে, এবং আমরা আগামী 3 বছরের কথা যেটা বলছেন, যে আমাদের অবশ্যই এক্সপ্যানশনের প্ল্যান আছে, উই উইল এক্সপ্যান্ড। তো আমরা এক্সপ্যানশনে একটু কনজারভেটিভ, ওইরকম র্যাপিড এক্সপ্যানশন আমরা কখনোই যাইনি, যেহেতু যে সমস্যাগুলির কথা বললাম, যে অনেক কিছু অনুকূলে ছিল না, তো সেরকম র্যাপিড এক্সপ্যানশন হয়তো আমরা করব না আসলে, বাট উই উইল কিপ এক্সপ্যান্ড। 5% ব্যাটটা অন্যান্য দেশে, যেমন আমরা জাপানের ব্যাপারে জানি যে রিটেল সেলের উপরে একটা পার্সেন্টেজ ব্যাট, এগুলো তাদের ইকোনমিতে অনেক কি করেছে। আমাদের পিয়ার কান্ট্রিজ গুলোতে এই যে সুপার স্টোরে আপনার রিটেল সেলের উপরে ব্যাট আছে কিনা, এক। আর আপনারা কি এক্সপেক্ট করেন যে আগামী দিনগুলোতে এই ব্যাটটা উঠে যাবে, নাকি যে অ্যাক্রস দ্য ইকোনমি লেভেল প্লেইং ফিল্ডটা বেটার? আপনি ভ্যাট যেটাই বসান সেটা ইউনিফর্ম বসান। ওকে। এখন ধরেন আপনি যদি এমন হয় যে আপনি পাশের কোন একটি দেশকে ফলো করতে চান, সেই পাশের দেশটিতে আপনি কিন্তু খেয়াল করবেন যে এমআরপির ভিতরে সবকিছু ঢুকায় দেওয়া। তাহলে আপনি একটি মুদির দোকানে যদি যান, অথবা একটি মম এন্ড পপ স্টোরে যদি যান, মানে টঙের দোকানে যান, সেখানে ওই দামটা দেওয়া তো আছে, এমআরপির মধ্যেই লেখা আছে যে এই দোকানের ভ্যাটটা ওইটার মধ্যে ঢুকানো, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক। আমার এখানে এমআরপি এত, ওনার ওখানে এমআরপি এত, ওগুলো আপনি সব কেটে রাখবেন, ইয়ে থেকেই ম্যানুফ্যাকচারার এন্ড থেকেও কেটে রাখবেন, ওটার মধ্যে রিটেলের ভ্যাট ট্যাট সব ঢুকানো থাকবে। তাহলে তো হয়ে যাচ্ছে, তাহলে তো আপনার সব জায়গাতে একই ভ্যাট হয়ে গেল। না, শুধু সুপার শপ থেকে কেনার কারণে এক্সট্রা যে ভ্যাটটা নেওয়া হচ্ছে, এটা কি আর কোথাও সুপার শপে আলাদা করে ভ্যাট দেওয়াটা, এটা আমি মনে করি একটু আনফেয়ার একটা পলিসি, এটা আমার কাছে মনে হয়। এটা ইট শুড বি উইথড্রন। বা অন্যান্য দেশে শাইন ভাই যদি বলেন যে শ্রীলঙ্কায় নাই, ইন্ডিয়াতে নাই, আমি দীর্ঘদিন আমেরিকায় ছিলাম, সেখানে আবার ধরেন যে এক এক শহরে এক এক রকম ট্যাক্স। ওখানে যেহেতু লোকাল গভর্নমেন্ট, ওই এই যেমন নিউ ইয়র্কের ভেতরে আবার লং আইল্যান্ডে ট্যাক্স বেশি, তো সেখানে একটা সেলস ট্যাক্স আছে, কিন্তু সেটা কিন্তু সব জায়গায় একই, কারণ ওখানে যেহেতু আমাদের মতো এই আনঅর্গানাইজড রিটেলটা নাই, কাজেই যে সেলস ট্যাক্সটা আছে সেটা আপনি যেখানেই যান, যেখানেই বাজার করেন, একই ট্যাক্স আসলে। কিন্তু এই আমাদের এখানে এই যে দ্বৈত একটা নীতি, এইটা আসলে লেভেল প্লেইং ফিল্ড না, এবং এটা সুপার মার্কেটকে গ্রো করতে দিচ্ছে না, দেয় নেই আসলে। এই যে আমরা যে শাহরিয়ার ভাইয়ের ওপেনিং স্টেটমেন্টে যে ছিল যে আমরা ইন্ডাস্ট্রি হিসেবে আশানুরূপ প্রফিটও করতে পারিনি, আমরা লস হজম করছি, এর পুরো কারণটাই হচ্ছে আসলে এই ভ্যাটের পলিসি, আসলে ভ্যাটের পলিসি এবং ক্যাপিটাল মেশিনারিজ এর উপরে অতিরিক্ত ট্যাক্স, যেটা একসময় তো 105% ছিল, সেটা এখনো 65%, রাইট সাবির ভাই? তো এইরকম ট্যাক্স আছে, যেটা আপনি যদি অন্য সার্ভিস ইন্ডাস্ট্রির দিকে তাকান, বা যারা অন্য সেক্টরের দিকে তাকান, সেখানে কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ এর উপরে এই পরিমাণের ট্যাক্স বোধহয় আর কোনো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে দিতে হয় না। খালিদ ভাইয়ের কাছে প্রথমে আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষ অনেকে আপনার এই যে সুপার স্টোর বা এইসবে যাচ্ছিল সেফটির জন্য, কিন্তু আমরা তো দেখি যে কিছু আউটলেট ছাড়া অধিকাংশ সুপার স্টোর গুলো কিন্তু ডেফিনেটলি নট ওয়েস্টার্ন কান্ট্রি, কেন সিঙ্গাপুর, থাইল্যান্ডের কাছাকাছি না, খুবই ছোট ছোট ওই 7-11 টাইপেরই মোস্ট অফ দি শপস। সো আপনারা কি সেফটিটা কি আপনারা মনে করেন যে আসলে আপনাদের সেফটি অপারেশনটা কি আসলে এই ইমেজটা আপনারা করতে পারছেন কিনা, এবং সেটা কিভাবে করছেন? থাইল্যান্ড বা আপনি সিঙ্গাপুর, ওদের কথা যদি বলেন যে সুপার মার্কেট বলতে তারা অ্যাকচুয়ালি হাইপার মার্কেট বা ওই টাইপেরই, যেখানে হচ্ছে কি অ্যাটলিস্ট 10-20,000 স্কোয়ার ফিট জায়গা তারা থাকে, যেখানে আসলে অনেক কিছু আপনি হাইজিন যেটা বললেন বা সেফটি বলেন, সেগুলি মেনটেন করা বা একরকমের মানে পসিবল। বাট দ্য থিং ইজ যে আমাদের এইখানের সাথে যদি আপনি চিন্তা করেন, আমাদের যে কালচার, বাজারে যেভাবে মানুষজন যায়, হ্যাঁ, আর একটা সুপার স্টোরে যেভাবে মানুষজন আসে, দ্যাট ইজ মানে সেখানে তো ডিস্টিংশন, মানে একটা তো ভালো রকমের আছে। তো সেই পরিবেশে আঙ্গিকে আপনাকে তো অ্যাটলিস্ট এখানে তো গায়ে ঘেঁষাঘেঁষি করে মাছের দাম মুলামুলি করতে হচ্ছে না আপনার কারোর সাথে। এখানে এসে আপনি একটা অবশ্যই একটা সেফ ডিস্টেন্স মেনটেন করেই তো আপনি করছেন। সাইজ ছোট হতে পারে, সাইজ ইজ নট ম্যাটার। আপনি ওখানে যদি 3 ফুট 6 ফুট জায়গা, যেটা গভর্নমেন্টের যে বা মানে হেলথ মানে হুড যে ছিল, সেগুলি মেনটেন করার মতো জায়গা, যথেষ্ট জায়গা আমাদের আউটলেট গুলিতে আছে।
আমি শিওর সবাই ওটা মেনটেন করেছে। আর যেটা হচ্ছে যে কি সেফটি সিকিউরিটি যে ইয়েটা বললেন যে ঢোকার সময় যে তাদের যে মানে ক্লিনিং যে ব্যাপারটা বা হাত ধোয়ার যেগুলো, আমি শিওর সবাই এগুলি মেনটেন করেছে, সব সুপার স্টোরি সবাই এগুলি মেনটেন করেছে। এবং এখনো অনেকেই মেনটেন করছে, এখন যদিও এটার একটু মানে ডিক্লাইনিং স্টেজ। আমি যেহেতু বাংলাদেশের মানুষজনদের মধ্যে এটাই হোক, যে কারণেই হোক, এই এই ইয়েটা ভয় যেটা ছিল এটা মনে একটু কমেই গেছে। FDI, we did receive FDI in our organized retail. FDI potential আমরা এমনিতে জানি যে অনেক বিভিন্ন সময় রিপোর্টার হিসেবে শুনতে পাই যে অনেক ফরেন ইনভেস্টর গ্রুপ যারা কিনা এখানে ইন্টারেস্টেড আর কি। বাট লাস্ট কাপল অফ ইয়ার্স সেই ব্রাহ্মণ এন্ড পার্টনার্স যেটা আগরাতে একটা সিগনিফিকেন্ট ইনভেস্ট করেছে, FDI পটেনশিয়াল কেমন আর কি? প্রচুর ইন্টারেস্ট আমি ফেস করছি, স্পেশালি লাস্ট 2-3 ইয়ার্সে। এবং এমন না যে আমরাও আগ্রহ দেখাচ্ছি না, আমরা বেশ কিছু পার্টনারের সাথে হয়তো চিন্তা ভাবনা করিনি তা না, এবং এখনো করছি না তা না। যারা আসেন এফডিআই এতে তারা বিজনেস মডেলে যে ইন্টারেস্টেড না তাও না। আমাদের ইবিডা অলরেডি যেহেতু পজিটিভ, রিটেল চেনে ইবিডা পজিটিভ যখন হয় তখন তারা সেখানে ইন্টারেস্ট শো করে। কিন্তু যেসব জিনিসগুলো নিয়ে ওনাদের কনসার্ন থাকে সেটা আমি একটু বলতে পারি। তার মধ্যে একটা কিন্তু আবারও বলছি, ওনারা বাইরে থেকে শুনেই আসে যে এখানে ডিসক্রিপশনারি ভ্যাট আছে, ওইটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করে যে এটারে হাউ ইউ ফেস, হ্যাঁ, হাউ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ ইউ অ্যাড্রেস দিস, এটা একটা কনসার্ন থাকে। সেকেন্ড কনসার্ন ওনাদের থাকে হচ্ছে যে স্কেল আপ মডেলটা কি। কারণ কোনো বড় ধরনের যারা ভিসি আসে, প্রাইভেট ইকুইটি অথবা ইভেন ইন্টারন্যাশনাল চেইন, তাদের ছোট এই ধরনের মডেল নিয়ে কিন্তু চিন্তা করে না তারা। যে ধরেন $1 বিলিয়ন ভ্যালুয়েশন বা $300 মিলিয়ন ভ্যালুয়েশন নিয়ে ওরা ইন্টারেস্টেড না, দে থিঙ্ক বিগ। সো ওই জায়গাগুলো যখন করতে হয় তখন বড় কিভাবে করা যায়, স্কেল আপ করা যায়, সেটা হচ্ছে কিন্তু মূল মান্ত্রা। হ্যাঁ, সেই স্কেলিং আপের জায়গাটাতে কি কি ব্যারিয়ার, যেটা শাহিন ভাই একটা খুব সুন্দর বলেছিলেন যে রিয়েল এস্টেটের মডেলটা কি। হ্যাঁ, আমরা একটা ক্যালকুলেশন, আমরা একটা ইয়ে করি হচ্ছে ইবিডার, রিটেলে এটা খুব চালু একটা জিনিস, ইবিডার সাথে একটা আর লাগানো হয়। যেই সময় স্বপ্নের ইবিডা পজিটিভ ছিল না তখন আমরা ইবিডা দেখতাম পজিটিভ, তার মানে উই আর মুভিং পজিটিভ। এখন আমাদের মাশাআল্লাহ ইবিডা বছরে পজিটিভ হয়, আর আর দেখা লাগে না। কিন্তু পৃথিবীর অনেক রিটেল ইবিডাটাও চেক করে যে রেন্ট কেও অফসেট করছে কিনা বা রেন্ট কে আটকে আছে কিনা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে রেন্টাল কস্টের ইনক্রিমেন্টের সাথে সাথে আপনার এবিট আর্নিংস এর ইনক্রিমেন্ট, এই রেশিওটা কি, ওইগুলো একটু দেখে। এখন এই মুহূর্তে কোভিড কিন্তু এক ধরনের আশীর্বাদ ফর রিটেল, কারণ হচ্ছে রেন্টাল গ্রোথ তত বেশি হবে না, কারণ যেহেতু অন্যান্য বিজনেস ওইভাবে গ্রো করে না, কিন্তু গ্রসারি কিন্তু গ্রো করে। আপনি নিশ্চয়ই জানেন সারা পৃথিবীতে গ্রসারি, ই গ্রসারি এবং গ্রসারি গ্রো করছে। Amazon grew like anything, right? So this is a time for grocery and this is a time for even e-grocery. আমি মনে করি, হ্যাঁ, I think is omni channel grocery হচ্ছে বেস্ট, মানে তাদের জন্য এই টাইমটা সবচেয়ে ভালো। এই সময় আসলে আমি মনে করি আগামী 2-3 বছরে হয়তো রেন্টাল গ্রোথ অত বেশি নাও হতে পারে। সেক্ষেত্রে ইটস এ পারফেক্ট টাইম ফর টকিং টু ইনভেস্টার্স। বাট ইনভেস্টরদেরও তো আবার প্রায়োরিটাইজেশনের বিষয় আছে, যে তারা আসলে কোন ইনভেস্টরের এখন বাংলাদেশ কি আসলে তার প্রাইমারি ডেস্টিনেশনের মধ্যে পড়ে কিনা। থ্যাংক ইউ ফর এ ভেরি লাইভলি ডিসকাশন। আমি ইনফ্যাক্ট এই কোভিড এর টাইমে আজকেই প্রথম আমি দেখলাম যে একটা পজিটিভ টোনে একটা ডিসকাশন হলো। আমরা এটার ভিতরে কিছু প্রবলেম পেলাম। প্রথম জিনিস যেটা আমরা করলাম যে এটাকে আসলে কোনো বড়লোকী কোনো বিজনেস না, এটা একটা সাধারণ মানুষের জন্য একটা সেবামূলক জিনিস, এবং সেইভাবে করে সরকার যদি ট্রিট করতো, এবং এটার যে প্রসপেক্টটা যেটা সাব্বির ভাই বললেন যে কিভাবে করে জিডিপির 0.9% কন্ট্রিবিউট করতে পারে যদি রাইট ভিশনে সরকার আগায়, আমরা এই জিনিসটা আমাদের নিউজের হাইলাইটে নিয়ে আসবো। এবং থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। সবাই খুব চমৎকার বলেছেন এবং ভবিষ্যতে আপনাদের সাথে আবারও বসবো। এই বলে আমি আমাদের প্রোগ্রামটা শেষ করছি।